আগামী শনিবার গণেশ চতুর্থী। এই বিশেষ দিনে বিশেষ কিছু উপায় করলে জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং আর্থিক উন্নতি ঘটেও খুব দ্রুত। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন গণেশ চতুর্থীর শুভক্ষণ, কোন সামগ্রী ছাড়া গণেশ পুজো অসম্পূর্ণ, গজাননের আশীর্বাদ পেতে কি করবেন এবং এই বিশেষ দিনে বিশেষ কোন উপায় অবলম্বন করলে জীবনের সকল বাধা বিপত্তি কেটে যাবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী। হিন্দু ধর্ম অনুসারে গণেশ ঠাকুর হলেন অগ্রপূজ্য, অর্থাৎ সব দেবতার আগে তার আরাধনা করা হয়ে থাকে। গণেশের পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় ও সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। গণেশ জয়ন্তী 2024 তারিখ ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথি থেকে শুরু হয় গণেশ জয়ন্তী পালন। এই বছর চতুর্থী পড়েছে আগামী 6 সেপ্টেম্বর শুক্রবার বেলা 12:09। চতুর্থী থাকবে 7 সেপ্টেম্বর শনিবার বেলা 2:06 পর্যন্ত। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই বছর দুদিন ধরে চতুর্থী থাকছে। তাই গণেশ পুজো কবে করতে হবে তা নিয়ে সংশয় দেখা গিয়েছে সাধারণ মানুষের মনে। তবে শাস্ত্রমতে উদয়া তিথি মেনে গণেশ চতুর্থী পালন করা হবে আগামী 7 সেপ্টেম্বর 2024। গণেশ চতুর্থীতে শুভযোগ। এই বছর গণেশ চতুর্থীতে একাধিক শুভযোগ থাকছে। এই শুভযোগ মেনে পুজো করলে দ্বিগুণ লাভ পাওয়া যেতে পারে। পঞ্জিকা অনুসারে গণেশ চতুর্থীতে থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং ব্রহ্মা যোগ। এই তিনটি যোগই অত্যন্ত শুভ। তাই গণেশ চতুর্থীর আরাধনা এবার দারুণ কার্যকরী হতে চলেছে। কোনো নতুন কাজ শুরু করার জন্য এই দিনটি অত্যন্ত ভালো। গণেশ মূর্তি স্থাপনের শুভ সময়। আপনি গণেশ মূর্তি স্থাপন করতে চাইলে তা 7 সেপ্টেম্বরই করে ফেলুন। এদিন উপবাস রাখা জরুরি। এদিন সর্বার্থ সিদ্ধিযোগ পড়বে সকাল 6:02 এবং থাকবে বেলা 12:23 পর্যন্ত। এই সময়ের মধ্যেই গণেশ মূর্তি স্থাপন করলে শুভ ফল পাওয়া সম্ভব। এবার চলুন জেনে নেওয়া যাক কোন সামগ্রীগুলি ছাড়া গণেশ পুজো অসম্পূর্ণ, অর্থাৎ গজাননের আশীর্বাদ পেতে কি করবেন। এই বিশেষ দিনে যারা নতুন ব্যবসা শুরু করছেন, গৃহপ্রবেশ করছেন কিংবা বিবাহ করতে চলেছেন তারাও এই দিন গণেশের পুজো করুন। আশীর্বাদ পেতে অনেকেই এই দিন উপবাস রেখে পুজো করেন। এই দিনটি নিষ্ঠা ভরে পুজো করলে মনে করা হয় ভাড়ার থাকে পূর্ণ, জীবনে শান্তি বজায় থাকে। তার সঙ্গে যদি লক্ষ্মীরও পুজো করা হয় তাহলে সিদ্ধিদাতার কৃপা দৃষ্টি থাকে সারা বছর। যেভাবে পুজো করবেন, এই দিন গৃহশান্তি বজায় রাখতে গণেশের চরণে দুব্য নিবেদন করুন। সেই সঙ্গে কোনো একটি লাল ফুলে পুজো সারুন। গণেশ পুজোয় দুব্য দিতে যেন কোনোভাবেই ভুল না হয়, কারণ দুব্য গণেশের অত্যন্ত প্রিয়। এ প্রসঙ্গে একটি কাহিনীও প্রচলিত আছে। পৌরাণিক যুগে অনলাসুর নামক এক দৈত্য ছিল। সমস্ত দেবতা মিলেও তার আতঙ্ক শেষ করতে পারেননি। তখন দেবতারা গণেশের কাছে অনলাসুরের হাত থেকে মুক্তি লাভের প্রার্থনা করেন। গণেশ সেই দৈত্যকে গিলে খান। এরপর গণেশের পেটে তীব্র জ্বালা শুরু হয়। তার কষ্ট দূর করার জন্য সমস্ত ঋষিমুনিরা গণেশকে দুব্য খেতে দেন। মনে করা হয় তারপর থেকে গণেশকে দুব্য অর্পণের প্রথা শুরু হয়। দুব্য দুব, অমৃতা, অনন্তা, মহৌষধি ইত্যাদি নামেও পরিচিত। ভারতের সমস্ত শুভ অনুষ্ঠানে হলুদ ও দুব্যর ব্যবহার লক্ষ্য করা যায়। বিবাহে দুব্য দিয়ে হলুদ ছেটানো হয়। মনে করা হয় যে নব বরবধূর উপর সৌভাগ্য বর্ষণ করা হচ্ছে। শাস্ত্রমতে নরসিংহ অবতারের সময় বিষ্ণুর চুল পৃথিবীতে পড়ে, তা থেকেই দুব্য ও কুশের জন্ম হয়। গণেশকে দুব্য অর্পণের নিয়ম। গণেশকে এক বিশেষ পদ্ধতিতে দুব্য অর্পণ করা হয়। দুব্বর জোড়া বানিয়ে গণেশকে অর্পণ করবেন। 22টি দুব্য একসঙ্গে জুড়ে 11 জোড়া দুব্য তৈরি করুন। গণেশকে এই 11 জোড়া দুব্য অর্পণ করা উচিত। কোনো পরিষ্কার পরিচ্ছন্ন স্থানের দুব্বই পুজোয় ব্যবহার করবেন। যেখানে নোংরা জল বয়ে যায় সেই স্থানের দুব্য কোনোভাবেই ব্যবহার করবেন না। গণেশকে দুব্য অর্পণের আগে ধুয়ে নিতে হবে, তবে গণেশকে তুলসী পাতা অর্পণ করবেন না।
গণেশ তুলসীপত্র দুর্গা নৈবতু দুর্বায়া, অর্থাৎ গণেশকে তুলসী ও দুর্গাকে দুর্ব দিয়ে পুজো করতে নেই। দুব্ব অর্পণ করলে সমস্ত দুঃখ দূর করবেন গণেশ। প্রচলিত ধারণা অনুযায়ী দুব্ব দিয়ে গণেশের পুজো করলে ব্যক্তি কুবেরের সমান ধন লাভ করে। ব্যবসায় বুধ ও শুক্রের যোগ শুভ না হলে দুব্ব দিয়ে গৌ সেবা করলে লাভ অর্জন করতে পারবেন। 3 নম্বর, শিবকে দুব্ব অর্পণ করলে স্বাস্থ্য লাভ সম্ভব হয়। উল্লেখ্য, এই দুব্বই ছিল দুর্বাসা ঋষির শক্তির চাবিকাঠি। গণেশ চতুর্থীর সকালে স্নান করার পর 11 বা 21টি গাঁট দুব্ব অর্পণ করা উচিত। এই উপায় করলে সমস্ত বাধা থেকে মুক্তি পাবেন ও ধন লাভের পথ প্রশস্ত হবে। প্রসাদে মোদক আর ফল দিতে পারলে ভালো, নইলে লাড্ডু দিলেও চলবে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন। সুগন্ধি ধূপ জ্বালান, সেই সঙ্গে ঘিয়ের প্রদীপ দিন। এবার এক মনে 108 বার ওম গণ গণপতায় নমঃ এই মন্ত্র জপ করুন। গণেশকে বেলপাতা দিতে পারেন, কিন্তু তুলসী পাতা কখনোই দেবেন না। পুজোতে বসার আগে সিঁদুর, আতপ চাল, দুব্ব আর ফুল সাজিয়ে বসুন। যারা ব্যবসা শুরু করছেন কিংবা ব্যবসায় উন্নতি করতে চান, তারা প্রতি বুধবার গণেশের কাছে গোটা হলুদ নিবেদন করবেন। আর যাদের বিয়েতে বারবার বাধা আসছে, মনের মতো পাত্র কিংবা পাত্রী পাচ্ছেন না, তার গণেশের আরতির সময় 21টি পাটালি গুড়ের টুকরো কিংবা একটি থালায় 21টি গুড়ের নৈবেদ্য সাজিয়ে নিবেদন করুন। সেই সঙ্গে 21টি দুব্ব, আর মন দিয়ে গণেশের আরতি করুন। ফল পাবেনই, সেই সঙ্গে উন্নতি হবে কর্মক্ষেত্র। এই বিশেষ দিনে গণপতির পাশাপাশি দেবী লক্ষ্মীরও আরাধনা করা উচিত। লক্ষ্মী ও গণেশ একসঙ্গে আরাধনা করলে জীবনের সব সমস্যা ও সংকট থেকে মুক্তি পাওয়া যায়। গণেশ বন্দনায় সিদ্ধি লাভ হয় ও অন্যদিকে দেবী লক্ষ্মীর পুজোয় আর্থিক ঘাটতি বা সমস্যা দূর হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে কোনো শুভ কাজ করার আগে প্রথমে গণেশকে স্মরণ করা হয়। শাস্ত্র অনুসারে গণেশকে জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক বলা হয়। অন্যদিকে লক্ষ্মী হলেন সম্পদের দেবী। শাস্ত্রমতে পুজোর মাধ্যমে গণেশকে প্রসন্ন করা হয়, তাহলে ভক্তদের দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। সব মনের ইচ্ছে পূরণ হয় বলেও মনে করা হয়। কথিত আছে যে জল থেকে জন্মগ্রহণ করেছিলেন দেবী লক্ষ্মী, তাই তিনি এক জায়গায় কখনো স্থির হয়ে বাস করেন না। জলের মতোই প্রবাহিত হন তিনি। তবে সঠিক বুদ্ধি দিয়ে কাজ করলে ও সিদ্ধান্ত নিলে লক্ষ্মীর বাস হবে ঘরে। সাধারণত দোকানের হালখাতা খোলার সময় লক্ষ্মী ও গণেশকে একসঙ্গে পুজো করা হয়। অনেকের বাড়িতেও গণপতি লক্ষ্মীকে একসঙ্গে পুজো করা হয়। এমন করলে ফলও মেলে খুব দ্রুত। এবার চলুন লক্ষ্মী গণেশের পুজো একসঙ্গে কিভাবে করবেন সেটি জেনে নেওয়া যাক। সকালে স্নান করে হলুদ কাপড় পরিধান করতে পারেন। এদিনে বাড়িতে বা যে কোনো মন্দিরে গিয়ে ভগবান গণেশ ও লক্ষ্মীর পুজোর জন্য প্রস্তুত হন। পুজো করার সময় পূর্ব দিকে মুখ করে কুশের আসনে বসতে পারেন। শুধুমাত্র পঞ্চামৃত দিয়ে গণেশ লক্ষ্মীকে স্নান করিয়ে অভিষেক করান। পঞ্চামৃত দিয়ে স্নান করার পর গণেশের মূর্তিতে হলুদ চাল অর্পণ করুন। লক্ষ্মীর প্রতিমায় লাল সিঁদুর দিয়ে লাল চাল নিবেদন করুন। গণেশের মূর্তিতে চন্দন ও লাল ফুল অর্পণ করুন। লক্ষ্মীকে কুমকুম ও লাল রঙের ফুল নিবেদন করুন। গণেশ ও লক্ষ্মীর উদ্দেশ্যে ধূপ, প্রদীপ, কর্পূর, লাল চন্দন, মোদক ইত্যাদি নিবেদন করুন। পুজো শেষে দেবদেবী উভয়ের কাছে যে কোনো ভুলের জন্য ক্ষমা প্রার্থনা, পরিবারের জন্য মঙ্গল কামনা করুন। পুজো করার পর সকলের মধ্যে পঞ্চামৃত ও প্রসাদ বিতরণ করা উচিত। এবার চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ দিনে কোন উপায়টি অবলম্বন করবেন যাতে সংসারের শ্রীবৃদ্ধি ঘটে খুব দ্রুত। একটি পান পাতার মধ্যে অখণ্ড আতপ চাল, সুপরি, 1 টাকার কয়েন ও হলুদের গাঁট শ্রী গণেশের চরণে ও মাতা লক্ষ্মীর চরণে অর্পণ করে চালের পাত্রে রেখে দিন। এই উপায় করলে শ্রী গণেশ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয়ে দারিদ্রতা কেটে যাবে ও সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে খুব দ্রুত। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। শ্রী গণেশ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কমেন্টে তাদের জয়গান অবশ্যই করবেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে।
এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।